হচ্ছে 2, বি এর সাইজ অলরেডি দেওয়া আছে টোয়াইস এক্স মানে 1x এর রেজিস্ট্যান্স হচ্ছে 2r, তাহলে টোয়াইস এক্স এর রেজিস্ট্যান্স হচ্ছে 2r ডিভাইড বাই 2, দ্যাট মিন্স অলরেডি r। অর্থাৎ বি রাইজিং এর জন্য যে সাইজ অলরেডি গিভেন, তার জন্য আপনি যে রেজিস্ট্যান্স পাচ্ছেন সেই রেজিস্ট্যান্সটা ইনভার্টারের রেজিস্ট্যান্সের অলরেডি সমান। তার মানে এখানে আর কোনো সাইজিং করতে হচ্ছে না আপনার, অলরেডি ইনভার্টারের আর আউটের সমান হয়ে গেছে। অর্থাৎ এই অবস্থায় আপনার সার্কিটটা দেখতে কেমন, এদিকে 1, এদিকে 2, 3 আর 4, এটা হচ্ছে আপনার বর্তমান সাইজিং। তাহলে এই লজিক্যাল এফোর্ট অফ বি রাইজিংটা আপনার কত হবে, নিচে হচ্ছে ইনভার্টারের ক্যাপ 3 আর উপরে আপনার বি এর জন্য এখানে ক্যাপ হচ্ছে 2 আর 4, 2 প্লাস 4, দ্যাট মিন্স 6/3 অর্থাৎ 2। ঠিক আছে, বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, এখন লজিক্যাল এফোর্ট এ ফলিং বের করব। এ ফলিং ফল করে হচ্ছে এই পাথ দিয়ে, যেখানে সাইজ হচ্ছে আপনার 3 আর 4। ঠিক আছে, লজিক্যাল এফোর্ট এ ফলিং। তাহলে এই এ ফলিং এর পাথের বর্তমান রেজিস্ট্যান্স কত সেটা আগে আমরা দেখি। ওখানে আছে 3x আর 4x, ওখানে আছে থ্রাইস এক্স আর 4x, তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে r/3 আর r/4, অর্থাৎ হিসাব করে দেখেন 7/12, এত আর। এইটা হচ্ছে আপনার ফলিং এর পাথের রেজিস্ট্যান্স। আচ্ছা, ফলিং এর পাথের রেজিস্ট্যান্স ইনভার্টারের জন্য কত, আর দেওয়া আছে, তাহলে ফলিং এর পাথের রেজিস্ট্যান্স ইনভার্টারের জন্য দেওয়া আছে আর, আর আপনার এখানে এসছে 7/12 আর, তার মানে আপনাকে আর বানাতে হবে। আচ্ছা, যদি আপনার রেজিস্ট্যান্সটা আর বানাতে হয়, আপনার রেজিস্ট্যান্স 7/12 আর থেকে আর বানাতে হবে। তার মানে আপনার রেজিস্ট্যান্সটা করতে হবে কত গুণ, রেজিস্ট্যান্স করতে হবে 12/7 টাইমস করতে হবে রেজিস্ট্যান্স। জি স্যার। তার মানে উইডথ করতে হবে কত গুণ, এটা করতে হবে 12/7 টাইমস রেজিস্ট্যান্স। তার মানে উইডথ করতে হবে এটার উল্টা ভ্যালু, মানে হচ্ছে 7/12 টাইমস আপনার করতে হবে হচ্ছে উইডথ। তার মানে আগে যেটা ছিল 1, 2, 3 আর 4, এই পুরোটাকে আপনার উইডথ চেঞ্জ করে করতে হবে কত, 7/12 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ উপরে আসবে 7/12, 14/12, নিচে আসবে 21/12 আর 28/12। এটা হবে না আপনার নতুন সাইজ? জি স্যার। আচ্ছা, এটা নতুন সাইজ হলো, তার মানে হচ্ছে এখন আপনারা যদি বের করে দেখেন তাহলে দেখবেন যে এই নতুন সাইজের মধ্যে আপনারা বের করে দেখবেন যে এইটার রেজিস্ট্যান্সটা আপনারা যদি কম্পিউট করেন দেখবেন এখানে আসবে আর, ইনভার্টারের সমান হবে। অর্থাৎ এই অবস্থায় আপনি লজিক্যাল এফোর্ট অফ এ ফলিং বের করতে পারবেন আগের মতো। নিচে ডিনোমিনেটর হচ্ছে ইনভার্টারের ক্যাপ 3 আর উপরে আপনার বর্তমান এর জন্য ক্যাপ কত, এ হচ্ছে আপনার এটা আর এটা, এই দুটো হচ্ছে এ, অর্থাৎ এর ক্যাপ হচ্ছে 7/12 প্লাস 21/12, অর্থাৎ 36 আসবে ডিনোমিনেটরে, উপরে আসবে 28, 6 দিয়ে করলে, সরি 4 দিয়ে করলে 9 আর 7, তার মানে 7/9। চেক করে দেখেন আগের দিন আমাদের 7/9ই আসার কথা, আগের দিন আমাদের লজিক্যাল এফোর্ট এ ফলিং 7/9ই এসছে। আর একটা বাকি রয়ে গেছে লজিক্যাল এফোর্ট অফ বি ফলিং। সো বি ফলিং এর জন্য একই রকম ভাবে আমাদের রেজিস্ট্যান্সটা সেম করতে হবে, সেটা আমরা এখানে অলরেডি করেছি, আর এর সমান। তাহলে বি এর জন্য সাইজটা কত, এই 14/12 আর 28/12, এটা। আর নিচে কত ছিল ক্যাপ ইনভার্টারের, 3, তার মানে 14/12 যোগ 28/12, অর্থাৎ 42/36, 7/6, এটা আমাদের আগের দিনের ভ্যালুর সমান। এখন আপনারা যে কোনো ওয়েতে করতে পারেন কম্পিউটেশন, যে কোনো একটা অ্যাপ্রোচ ফলো করলেই হবে। আমার কাছে মাছ ইজিয়ার মনে হয় ইনপুট ক্যাপ আউটপুট রেজিস্ট্যান্স দিয়ে গুণ করা, কিন্তু আপনারা যদি বই ফলো করেন তাহলে বইতে দেখবেন বইয়ের কনসেপ্ট হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্সকে ইনভার্টার রেজিস্ট্যান্সের সমান করলে ইনপুট ক্যাপ যত হয় তার রেশিও নেওয়া, এটা হচ্ছে বইয়ের কনসেপ্ট। আমার কথা বুঝতে পারলেন?
জি স্যার। স্যার ওইটা কি স্যার যোগ করলে আর আসে 21/12 প্লাস হইতেছে, ওইটা তো সাইজিং করছে। হ্যাঁ, উল্টা করতে হবে কিন্তু। জি আপনারা স্যার। যদি এইটাকে কনসিডার করতে যান তাহলে উল্টা করলে হবে 12/21 যোগ জি বারো স্যার। বাই আঠাইশ তখন করলে দেখবেন আর আসবে। আর আসাই তো উচিত। 12/7 কমন নেওয়া যায়। 12/7 কমন দিলে 1/3 1/4 সেটা আসবে ইভেন্চুয়ালি 12, হ্যাঁ 7/12 ঠিক আছে। এটা আলটিমেটলি আপনার এই দুটোর যোগফল আপনার আর হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা এই দুই ওয়ের যে কোনো ওয়েতে করতে পারেন, কিন্তু আমার কাছে কম্পারেটিভলি ইজিয়ার অ্যাপ্রোচ মনে হয় ইনপুট ক্যাপ এবং আউটপুট রেজিস্ট্যান্স দিয়ে করা। আচ্ছা, এটা বলার উদ্দেশ্য ছিল আপনারা কিন্তু যে কোনো মেথডে করতে পারেন লজিক্যাল এফোর্ট বের করা। আচ্ছা, বলা বাকি আছে দুটো জিনিস। এক নাম্বার জিনিস হচ্ছে এটা দেখাবো যে আমরা আপ সাইজ করলে লজিক্যাল এফোর্ট ইভেন্চুয়ালি চেঞ্জ হয় না। আর একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, আম, আচ্ছা আগে ওটা দেখাই। সো ধরেন আমরা একটা 3 ইনপুট নর গেটের কথা বলি। ধরেন এই 3 ইনপুট নর গেটটা ছিল, তার জন্য আমাদের সাইজ গুলা হচ্ছে 3 ইনপুট নর গেট মোবিলিটি রেশিও হচ্ছে 2:1। ওই মোবিলিটি রেশিওর জন্য তার সাইজ গুলো দাঁড়াবে 6x করে, আর এই সাইজ গুলো হচ্ছে 1x করে আছে। তাহলে এখানে প্রপারলি সাইজ, সো যে কোনো একটা ইনপুটের জন্য তার রাইজিং বা ফলিং এর ক্ষেত্রে লজিক্যাল এফোর্ট আসবে হচ্ছে নিচে 3RC, উপরে হচ্ছে 6+1RC, অর্থাৎ 7/3। ঠিক আছে। এখন যদি আপনি এই পুরোটা হোল গেটকে আপসাইজ করেন কে পরিমাণ, মানে কে দিয়ে গুণ করেন, তাহলে আপনার সার্কিটটা দাঁড়াবে, সেক্ষেত্রে আপনার সাইজ গুলো আসবে এরকম। সবাইকে আমি আপসাইজ করেছি কে পরিমাণ, সেটা 6K সাইজ, 6K সাইজ, 6K সাইজ, আর এগুলো হচ্ছে কে, কে আর কে গুণ। আচ্ছা, তাহলে এখন যদি আমরা লজিক্যাল এফোর্ট বের করতে চাই, ধরেন আমাদের তো সবগুলো সিমেট্রিক, কিন্তু আমরা রাইজিং আর ফলিং দুইটা এখন যেহেতু কে আছে আমরা হয়তো কনফিউশন কাজ করতে পারে। ধরেন আমরা লজিক্যাল এফোর্ট রাইজিং বের করতে যাচ্ছি, রাইজিং। আচ্ছা, ফার্স্ট অফ অল নিচে আপনার 3 হবে, 3RC থাকবে। লজিক্যাল এফোর্ট যখন আমরা রাইজিং বের করব, তখন এই রাইজিং এর জন্য ধরেন আমি এই ইনপুটের জন্য বলছি, এটার জন্য আমাদের রাইজ করছে এই পাথে, তাহলে এই পাথের রেজিস্ট্যান্স কত হবে? প্রত্যেকটা রেজিস্ট্যান্স দাঁড়াবে, এই প্রত্যেকটা রেজিস্ট্যান্স দাঁড়াবে টোয়াইস আর ডিভাইডেড বাই 6K, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর ডিভাইডেড বাই 3K। আপনার এরকম কয়টা আছে? 3টা আছে, অর্থাৎ আপনার রেজিস্ট্যান্স হচ্ছে আর ডিভাইড বাই 3K টাইমস 3, 3টা সিরিজে আছে, টাইমস ক্যাপাসিটেন্স কত হবে? ক্যাপাসিটেন্স হবে আমাদের এই পার্টিকুলার ইনপুটের ক্যাপ হচ্ছে 6K, আর তার জন্য নিচে আরেকটা আছে 1K, অর্থাৎ 6K প্লাস 1K এরকম। আচ্ছা, তার মানে হচ্ছে 3RC নিচে, উপরে এই R/3K আর টাইমস 3 করলে আপনারা পাচ্ছেন শুধু R/K টাইমস ওখানে 6 আর একটা মিলে 7K। আর এখানে আপনার ক্যাপের সি আছে, ক্যাপের সি। তো ইভেন্চুয়ালি কত দাঁড়াচ্ছে? RC কাটাকাটি করলে এই কে আর এই কে চলে যায়, আর সি নিচে উপরে চলে গেলে ইভেন্চুয়ালি 7/3। তাহলে দেখেন আমাদের আগে যত ছিল আপসাইজ করার পরেও কিন্তু হোল গেট কে আপসাইজ করলো, ট্রানজিস্টর বলিনি কিন্তু, হোল গেট আপসাইজিং, এটাকে বলা হয় গেট আপসাইজিং অর ডাউন সাইজিং। করলে আপনার লজিক্যাল এফোর্টের কোনো পরিবর্তন হলো না। রাইজিং এর জন্য দেখলেন, ফলিং এর জন্য কত হবে? লজিক্যাল এফোর্ট ফলিং এর জন্য কত হবে? একই রকম ভাবে নিচে আসবে 3RC, ফলিং এর জন্য এই পাথে ফল করছে যে কোনো একটা, কারণ প্যারালালি আছে,
প্রত্যেকটা রেজিস্ট্যান্স তো 1x এর জন্য আর, তার মানে কে গুণ করলে রেজিস্ট্যান্স দাঁড়াবে আর বাই কে। সো আপনার রেজিস্ট্যান্স হচ্ছে আর বাই কে, প্যারালাল মানে যে কোনো একটা ওয়ার্স্ট কেস সিনারিওতে, টাইমস ক্যাপাসিট্যান্স কত আগের মতন 6k প্লাস শুধু কে টাইমস সি। উপরে নিচে আর সি চলে গেলে আপনার উপরে থাকছে 7k বাই কে, নিচে হচ্ছে শুধু 3, অর্থাৎ 7/3। দেখেন আমাদের ফলিং এ যেটা আর আগে যেটা ছিল একই। তার মানে আপনার একটা পার্টিকুলার গেটকে, ট্রানজিস্টরকে না আবারও বলছি, গেটকে যদি আপনি আপ সাইজ বা ডাউন সাইজিং করেন তাহলে তার লজিক্যাল এফোর্টে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, বুঝতে পারলেন? আমরা একটু আগে যে ট্রান্সমিশন গেটের উদাহরণ দেখেছিলাম, ওই উদাহরণের মধ্যে দেখেন আমরা কিন্তু পুরো গেটকে আপসাইজিং ডাউনসাইজিং করিনি, আমরা ওখানে গেটের ভেতরে ট্রান্সমিশন গেট যেটা ছিল শুধু আলাদা করে সেটাকে আপসাইজিং করেছিলাম, এই কারণে লজিক্যাল এফোর্ট চেঞ্জ হয়েছিল। আপনারা যদি পুরোটা সার্কিটের ক্ষেত্রে তার আপসাইজিং বা ডাউনসাইজিং করতেন, মানে পুরোটা গেটের ক্ষেত্রে করতেন, তাহলে কিন্তু আর ইভেন্চুয়ালি তার লজিক্যাল এফোর্টের পরিবর্তন হতো না। ঠিক আছে, এটা দেখানোর উদ্দেশ্য ছিল। আরেকটা জিনিস লজিক্যাল এফোর্ট দিয়ে বলা যাবে, সেটা হচ্ছে সোফার আপনাদেরকে সবসময় বলা হয়েছে মোবিলিটি রেশিও 2:1 ধরে। আপনাকে এক্সামে বলা যেতে পারে যে ধরেন আমাদের বর্তমান যেই প্রসেস নোডে আপনি কাজ করছেন, সেই প্রসেস নোডের ক্ষেত্রে বলে দেয়া হলো যে আপনার ইলেকট্রন মোবিলিটি আর হোল মোবিলিটির ধরেন রেশিও, বলে দেওয়া হলো আপনার ইলেকট্রন মোবিলিটি আর হোলের মোবিলিটির রেশিও এখন আর 2 নাই, বলে দিলাম এটা হচ্ছে 3। বললাম আপনার ইলেকট্রন আর হোলের মোবিলিটি রেশিও সরি এখন আর 2 নাই, এখন এটা হয়ে গেছে 3। ধরেন এটার জন্য আমরা এখন, আমি আপনাকে বললাম যে এটা ধরে নিয়ে আপনারা ফর এন এক্সাম্পল একটা ন্যান্ড গেট নেই উদাহরণ হিসেবে, একটা ন্যান্ড গেটের জন্য তার লজিক্যাল এফোর্ট কত হবে সেটা বের করবেন এটার জন্য। তাহলে এটার জন্য যদি একটা টু ইনপুট ন্যান্ড গেটের দিকে যাই, তার লজিক্যাল এফোর্টটা কত হবে এটা বের করতে হবে। আচ্ছা, আমাকে বলেন তো এই এটা মেনটেন করার জন্য এই যে টু ইনপুট ন্যান্ড গেটটা আঁকলাম, ইনপুট আছে এ বি, এটার সাইজ গুলো কিরকম হবে? স্যার পিমোস হচ্ছে 3/2, পিমসের জন্য 3/2। 3 আর আছে তাহলে আর বানাতে স্যার 3, মানে শুধু 3x হবে স্যার। হ্যাঁ, এরকম আসবে। আর এনমস? এনমোস এর আগের মধ্যে r/2, মানে অর্থাৎ 2x। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এটার জন্য আপনার লজিক্যাল এফোর্ট কত আসবে? 5/? এর জন্য আর কি 5c ইন্টু হলো হচ্ছে r, আর নিচে? 3rc। ও জি স্যার 4rc। কারণ হচ্ছে আমাদেরকে ইনভার্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন, রেফারেন্স ইনভার্টার কিন্তু এই মোবিলিটি রেশিও 3 মেনটেন করতে হবে। সো রেফারেন্স ইনভার্টার কিন্তু এখানে হয়ে গেছে এরকম। সো এই জন্য এই 3 আর 1 মিলে তার ইনপুট ক্যাপটা কিন্তু এখন হচ্ছে 4c, এই জন্য এটা হবে 5/4। ঠিক আছে, একইভাবে একটা টু ইনপুট নর গেট যদি নেই, তার জন্য এই টু ইনপুট নর গেটের জন্য তার সাইজিংটা হবে নিচে 6x 1x, হ্যাঁ উপরে হবে 6x, এবং এর জন্য লজিক্যাল এফোর্ট দাঁড়াবে রাইজিং ফলিং এ বি সবগুলো যেহেতু সিমেট্রিক ওয়েতে সাইজ করা হয়েছে প্রপারলি, সো এটা দাঁড়াবে 7/4। 7/4। ঠিক আছে, তাহলে লজিক্যাল এফোর্টের মোটামুটি এইগুলোই আপনারা স্কিউড ক্ষেত্রে দেখলেন, নন স্কিউ ক্ষেত্রে দেখেছেন, ট্রান্সমিশন গেট দিয়ে দেখেছেন, আপসাইজ করলেও চেঞ্জ হয় না, লজিক্যাল এফোর্ট দুইটা ওয়েতে বের করা দেখলেন, আর হচ্ছে আমরা ফাইনালি দেখলাম যে মোবিলিটি রেশিও চেঞ্জ হয় তার জন্য। মোটামুটি লজিক্যাল এফোর্টের এই কম্পিউটেশন গুলো আপনাদের এই ভিএলএসআই 1 এর জন্য সাফিসিয়েন্ট, এর চাইতে আর বেশি অন্যরকম এই মুহূর্তে দরকার নাই। এটা আপনাদের এটা দিয়ে এই
ভিএলএসআই 1 চলে যাবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা এই লজিক্যাল এফোর্টের এই ভ্যালুগুলো যেগুলো এখন বের করলাম, এটা দিয়ে মিডের পরে দেখবো যে আমরা কিভাবে এফোর্ট ডিলে বের করে, কিভাবে স্টেজ এফোর্ট বের করে, এগুলো আমরা দেখবো। আমরা দেখবো হচ্ছে এফোর্ট ডিলে কিভাবে বের করে, এফোর্ট ডিলে, আমরা দেখবো স্টেজ এফোর্ট, আমরা দেখবো পাথ এফোর্ট, এগুলো কিভাবে বের করে, এগুলো কি দরকার সেগুলো আমরা দেখবো। লিনিয়ার ডিলে মডেলের জন্য এগুলো সাধারণত লাগে, বাট এটা আমরা একটু ডিটেলে দেখবো মিডের পরে। বাট এই কম্পিউটেশনটা জরুরি, তাই হচ্ছে এটাকে আগে দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস আজকে দেখবো, যে আজকে পাওয়ার শুরু করার মতন সময় হবে না। আমাদের উদ্দেশ্য ছিল আজকে আলফা সি ভিডিডি স্কোয়ার এফ, ডাইনামিক পাওয়ারের এই আলফা কম্পিউটেশন দেখানো, কিন্তু এটা আজকে শুরু করে লাভ হবে না, কারণ সময় মিলবে না। আমরা আরেকটা ছোট টপিক দেখে শেষ করি। সেটা হচ্ছে, আপনাদেরকে এর আগে দিন একটা রেজিস্টার বা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সেট আপ টাইম আর হোল্ড টাইমের কনসেপ্ট বলেছিলাম না? সেট আপ টাইম, হোল্ড টাইম, এটা এই সম্পর্কে কি কিছু বলেছিলাম? সেট আপ টাইম, হোল্ড টাইম কি? তারপর ক্লক টু কিউ ডিলে, এগুলো সম্পর্কে বলেছিলাম আগের দিন। সেট আপ টাইম, টি সেট আপ, হোল্ড টাইম, টি হোল্ড, ক্লক টু কিউ, সি টু কিউ ডিলে, এগুলো সম্পর্কে আগের দিন বলেছিলাম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। কিছু বলিনি আগের দিন? স্যার ফ্লিপ ফ্লপ কি সিকোয়েন্সিয়াল সার্কিট কি দেখানো হয়েছিল কিনা? সিকোয়েন্সিয়াল সার্কিট সাইড থেকে হালকা একটা সাইড সামনে ছিল, বলেছিলাম কি যে ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে ডিফারেন্স কি? জি স্যার, এটা ডিফারেন্সটা বলছিলেন আর কি। রাইট। ধরেন একটা ফ্লিপ ফ্লপ আপনার এরকম আছে, ফ্লিপ ফ্লপে আপনারা কন্ট্রোল করছেন একটা গেট 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 ক্লক সিগন্যাল দিয়ে, এনাবলার আপনারা কন্ট্রোল করছেন ফ্লিপ ফ্লপকে, ঠিক আছে? এই ক্লক সিগন্যাল আসার যতক্ষণ আগে, ধরেন এটা আপনার ডি ঢুকছে আর বেরোচ্ছে হচ্ছে কিউ, এই ক্লক সিগন্যাল আসার যতক্ষণ আগে, মানে ডি তে এই ক্লক সিগন্যাল আসার, ধরেন ক্লক সিগন্যালটা আসে আপনার সময়ের যে এটা আছে, টাইম অ্যাক্সিস আছে, ধরেন বললাম এই টাইম অ্যাক্সিসে ক্লকটা আসে হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে আপনারা একটা ক্লক পালস পান। বললাম ওই পয়েন্টটা হচ্ছে সময়ের স্কেলে 5 ন্যানো সেকেন্ড, যখন তখন মানে যখন 5 ন্যানো সেকেন্ড বাজবে তখন। তো আমি বললাম যে এটা যদি আপনার এই পয়েন্টে ক্লক আসে, তাহলে আপনার সেট আপ টাইমের ডেফিনেশন হচ্ছে এই ক্লক আসার পয়েন্টের যতক্ষণ সময় আগে আপনার ডেটা ইনপুটে রেডি থাকতে হবে। মানে হচ্ছে আমি বললাম যে এই সময়টা হচ্ছে সেট আপ টাইম, তার মানে এই সেট আপ টাইম 5 ন্যানো সেকেন্ডের আগে, অর্থাৎ এই পয়েন্টটা ওই 5 ন্যানো সেকেন্ডের আগে এই সেট আপ টাইম পরিমাণ সময়ের স্কিপ করে, তার আগে আপনার এই পয়েন্টের আগে ডাটাকে রেডি হয়ে থাকতে হবে। ডেটা এই সময়ের পরে এখানে গিয়ে ডেটা চেঞ্জ হতে পারবে না। এখানে যদি ডেটা চেঞ্জ হয়, সেই চেঞ্জটা আপনার আউটপুটে আসবে না। মানে হচ্ছে এই সেট আপ টাইমের আগ পর্যন্ত যেই ডাটা ছিল, সেটাই একমাত্র এই ক্লক আসার পরে আউটপুটে প্রপাগেট হবে। এই টাইমটাকে বলা হয়, এই পার্টিকুলার ফ্লিপ ফ্লপের জন্য তার সেট আপ টাইম। তার মানে ওই সেট আপ টাইমের আগে পর্যন্ত যেই ডাটাটা ছিল, সেটাকেই সে পাস করবে। সেট আপ টাইমের মধ্যে যদি কোনো ডাটা চেঞ্জ করেন, ওই চেঞ্জটা আপনার আউটপুটে আর আসবে না। এটাকে বলা হচ্ছে আপনার ফ্লিপ ফ্লপের সেট আপ টাইম। তার মানে যেই ডাটাটা আপনি পাঠাতে চান, সেটাকে আপনাকে সেট আপ টাইমের আগে রেডি করতে হবে। মূল কনসেপ্ট হচ্ছে, আপনি যেই ডাটাটা চান যে ফ্লিপ ফ্লপের মধ্যে ঢুকুক, সেই ডাটাটাকে আপনার সেট আপ টাইমের আগে, অর্থাৎ ক্লক যখন আসবে, সেই ক্লক আসার সেট আপ টাইম পরিমাণ আগেই আপনাকে রেডি রাখতে হবে। তার মানে আপনি যদি ওই সময়ের আগে রেডি রাখতে পারেন, তাহলে এই ক্লকটা আসলেই আপনার ডিজায়ার্ড ডাটাটা এন্ট্রি করে আউটপুটে চলে যাবে। এটাকে বলা হচ্ছে সেট আপ টাইম। আর হোল্ড টাইম হচ্ছে আপনার এই যে ক্লকটা এখানে আসছে, এই ক্লকটা আসার পরে যতক্ষণ সময় পর্যন্ত, ধরেন আমি বললাম যে এই পর্যন্ত হচ্ছে আপনার, বললাম এই পর্যন্ত এটুকু হচ্ছে হোল্ড এর সময়। তার মানে এই হোল্ডের সময় পরিমাণ, ক্লক আসার পরে এই হোল্ডের সময় পরিমাণ সময়ে আপনি আপনার ইনপুট ডাটা চেঞ্জ করতে পারবেন না। ওই সময়ের মধ্যে যদি আপনি ইনপুট ডাটা চেঞ্জ করে ফেলেন, তাহলে সেই চেঞ্জটা আপনার আউটপুটকে ডিসরাপ্ট করার চান্স আছে, আউটপুটকে কোনো কারণে হ্যাম্পার করার স্কোপ আছে। তার মানে ওই সময়ের মধ্যে আপনি ইনপুটকে চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি ওই সময়ের মধ্যে ইনপুটকে চেঞ্জ করেন, তাহলে ওইটা আপনার আউটপুটকে এফেক্ট করতে পারে।
বা এফেক্ট করবে, এই টাইমটাকে বলা হচ্ছে হোল্ড টাইম। তাহলে হোল্ড টাইমটা কি? আপনার ক্লক চলে আসার পরে যতক্ষণ সময়ের জন্য, সেটা হতে পারে খুব সামান্য সময়, ওই সময়ের জন্য আপনি ডাটাকে চেঞ্জ করবেন না। বিকজ যদি ডাটাকে চেঞ্জ করেন, না ওই ডাটা পুরোপুরি আপনার আউটপুটে আসবে, না ওই ডাটা পুরোপুরি আউটপুটে আসবে না, এই দুটো একটাও হবে না, মাঝামাঝি হবে। অর্থাৎ ওই ডাটাটা আপনার আউটপুটকে হ্যাম্পার করবে, মানে অ্যাম্বিগুয়াস আউটপুটটা ক্রিয়েট করবে। মানে যেই পরিমাণ চার্জ করা দরকার ছিল ইন্টারনাল নোট ক্যাপকে, সেই পরিমাণ চার্জ সে করতে দিবে না, বা নোট ক্যাপ থেকে আউটপুটে ডাটা আনতে দিবে না। এই জন্য কনসেপ্ট হচ্ছে ওই হোল্ড টাইম পরিমাণ সময় আপনি ইনপুটকে চেঞ্জ হতে দিবেন না, এটাকে বলা হচ্ছে আপনার ফ্লিপ ফ্লপে হোল্ড টাইম। আমাকে 10 সেকেন্ড সময় দেন। হ্যাঁ, সরি। তাহলে আপনার হোল্ড টাইম হচ্ছে ক্লক এসে যাওয়ার পরে আপনি যেই পরিমাণ সময়ে ইনপুটকে হোল্ড করে রাখবেন, চেঞ্জ হতে দিবেন না, এটাকে বলা হয় হোল্ড টাইম। এবং ওই এই কনস্ট্রেইনটা বা এই বাধ্যবাধকতাকে বলা হয় হোল্ড টাইম কনস্ট্রেইন্ট। আর সেটআপ টাইম কনস্ট্রেইন্ট হচ্ছে ক্লক আসার যতক্ষণ সময় আগে আপনি ইনপুটটাকে আর চেঞ্জ করবেন না, বিকজ সেটা ক্লক আসার ওই পরিমাণ সময়ের আগে আপনি যে ডাটাটা রেডি ছিল ওটাকে আপনি আউটপুটে পাঠাবেন, সেই টাইমটুকুকে বলা হচ্ছে সেটআপ টাইম। তাহলে হোল্ড টাইম হচ্ছে ক্লক আসার পরে, আর সেটআপ টাইম হচ্ছে ক্লক আসার আগে, সেটআপ এবং হোল্ড টাইম। আর আরেকটা হচ্ছে ক্লক টু কিউ। ক্লক টু কিউ হচ্ছে আপনার ক্লক যখন চলে আসলো, এই ক্লক আসার পরে কতক্ষণ সময় পরে আপনি এক্স্যাক্টলি আউটপুট নোডে আপনার ইনপুটটাকে দেখতে পাচ্ছেন, এই সময়টাকে বলা হয় ক্লক টু কিউ। কি বললাম? আপনার ক্লক আসার পরে কতক্ষণ সময় পরে আপনি আউটপুট নোডে আপনার ডিজায়ার্ড আউটপুটটা দেখতে পাচ্ছেন, এই যে সময়টা লাগে প্রপাগেশন ডিলে, এই প্রপাগেশন ডিলেটাকে বলা হয় ক্লক টু কিউ। আর ডি টু কিউ হচ্ছে আপনার ডি পয়েন্টে যখন ডাটা রেডি ছিল সেখান থেকে কিউ পয়েন্টে আসতে যে পরিমাণ সময় লাগে। তো ডি টু কিউ এর জন্য সিগনিফিকেন্স নাই, কারণ ডি টু কিউ এর কখন ক্লক এসছে কখন আসে নাই এটা তো আমরা জানি না। তো এই জন্য, যেহেতু আমাদের ক্লক হচ্ছে রেফারেন্স পয়েন্ট, যেহেতু আমাদের ক্লক রেফারেন্স পয়েন্ট, তাই আমাদের ক্লক টু কিউ হচ্ছে ম্যাটার করে, ডি টু কিউ হচ্ছে আমাদের ম্যাটার করে না। এই জন্য আপনি কোনো জায়গায় দেখবেন যে ডি টু কিউ কেউ বের করে না, সবাই মেজার করে হচ্ছে আপনার রেফারেন্স থেকে। ক্লক টু কিউ, আমাদের রেফারেন্স হচ্ছে ক্লক। তার মানে আপনার রেজিস্টার বা ফ্লিপ ফ্লপের মধ্যে যখন ক্লকটা আসবে, ওই পয়েন্ট থেকে যতক্ষণ সময় পরে আপনি আউটপুটে মানে কিউ পয়েন্টে আপনার ডিজায়ার্ড আউটপুটে দেখতে পারবেন, এই সময়টাকে বলা হয় ক্লক টু কিউ ডিলে। আচ্ছা, একটা উদাহরণ দেখলে আরেকটু ভালো ক্লিয়ার হবে। ধরেন আমরা সেটআপ টাইম কনস্ট্রেন্ট বের করতে যাচ্ছি, মানে সেটআপ টাইমটা কত হবে সেই লিমিটটা আমরা বের করতে যাচ্ছি। আচ্ছা, একটা উদাহরণ নেই। ধরেন এটা একটা ফ্লিপ ফ্লপ আছে। বাই দ্য ওয়ে, স্কিউ সম্পর্কে কোনো আইডিয়া আছে? স্কিউ কি? স্কিউ কি? স্যার অপ এম্পে দেখছিলাম স্যার স্কিউ রেট বলতে মানে যেই ফ্রিকোয়েন্সি যত পর্যন্ত আর কি সে আউট ঠিকঠাক দেয় এরকম আর কি। ওটা কি স্কিউ দেখেছিলেন নাকি স্লিউ দেখেছিলেন? স্কিউ রেট দেখছিলাম স্যার। স্কিউ রেট দেখেছিলেন নাকি স্লিউ রেট স্কিউ রেট, দেখেছিলেন? স্কিউ, সরি স্যার। হ্যাঁ, স্লিউ রেট দেখেছিলেন। স্কিউ হচ্ছে আপনার আনইভেন যে ডিফারেন্সটা, সেটাকে আমরা স্কিউ বলি। আনইভেন ডিফারেন্স তার মানে হচ্ছে, ধরেন এই একটা পয়েন্ট দিলাম আমি আমাদের স্ক্রিনের বাম দিকে, আর ডান দিকে দিলাম দুইটা পয়েন্ট। আমি বললাম একটা রাস্তা দিয়ে আপনি এখানে আসবেন, অন্য রাস্তা দিয়ে আপনি এখানে আসবেন। যদি আপনার এই এ পয়েন্ট থেকে B1 আর B2, এ থেকে B1 এ আসতে আপনার ধরেন সময় লেগেছে 50 পিকো সেকেন্ড, এ থেকে B2 তে আপনার আসতে সময় লেগেছে 50 পিকো সেকেন্ড। উভয় পথে আপনার সময় লেগেছে সমান, তার মানে আপনার যাতায়াত পথে কোনো স্কিউ নাই। স্কিউ হচ্ছে ডিফারেন্স আছে কিনা, কোনো স্কিউ নাই। ধরেন বললাম এ থেকে B1 এ আসতে আপনার সময় লেগেছে 50 সেকেন্ড, ঠিক আছে, কিন্তু বললাম এ থেকে B2 তে যেতে আপনার সময় লাগে 70 ন্যানো সেকেন্ড, 70 পিকো সেকেন্ড। তার মানে এখন আপনার কিন্তু এই দুটো ভ্যালু আর সমান নাই। তার মানে আপনার এখন সমান না থাকার কারণে এখানে স্কিউ আছে, আর স্কিউ এর পরিমাণ হচ্ছে টি স্কিউ এর পরিমাণ হচ্ছে আপনার এক পথে লেগেছে 70, অন্য পথে লেগেছে 50, মানে হচ্ছে 20 পিকো সেকেন্ড। মানে আপনার ডিফারেন্সটা কত, সেটা হচ্ছে স্কিউ। কতটুকু ডিলে হয়ে গেল এটাকে আমরা বলছি টাইম স্কিউ। যে কোনো কিছুর যে ডিফারেন্সটা সেটাকে আমরা বলবো সেটা স্কিউ। পাথের ডিস্টেন্সের ডিফারেন্স থাকলে বলবো ডিস্টেন্সের স্কিউ, টাইমের স্কিউ থাকলে বলবো টাইম স্কিউ।
তো আমাদের এখানে যেহেতু ক্লক নিয়ে কাজ করছি, ক্লক তো একটা টাইমের মধ্যে আমরা পাচ্ছি, তো আমরা সেই ক্লকের মধ্যে যে স্কিউ পাবো সেটাকে বলবো ক্লকের টাইমের যে স্কিউ সেটা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সবসময়, ধরেন আমাদের এটা ফ্লিপ ফ্লপ স্টেজ 1, মানে এটা হচ্ছে প্রথমে একটা ফ্লিপ ফ্লপ দেওয়া, এটা পরে আরেকটা ফ্লিপ ফ্লপ দেওয়া, এর মাঝখানে কিছু লজিক গেট দিয়ে আমরা অপারেশন করব। এটাকে বলা হচ্ছে একটা পাইপলাইনের স্টেজ। ধরেন পাইপ 1, এটা হচ্ছে পাইপলাইনের অন্য স্টেজের, পাইপলাইনের স্টেজ হচ্ছে এটা 2, আগেটা ছিল স্টেজ 1, এটা হচ্ছে স্টেজ 2। দুটা ফ্লিপ ফ্লপ, মাঝখানে একটা কিছু লজিক অপারেশন আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ফ্লিপ ফ্লপের জন্য এই পয়েন্টে ধরেন ক্লক আসবে, এই ফ্লিপ ফ্লপেও এই পয়েন্টে ক্লক আসবে। আর এই মাঝখানে যে লজিক অপারেশনটা হবে, সেই লজিকে তো কিছু সময় নেবে প্রপাগেশন দিলে, সেই সময়টাকে আমরা বলছি টি লজিক, যে পরিমাণ সময় লাগবে। এখন বাইরে একটা ক্লক সোর্স থেকে আপনার এখানে ক্লক যাচ্ছে, এই ক্লক সোর্স থেকে ওখানে ক্লকটা গেল, আর এই একই ক্লক সোর্স থেকে আপনার সেকেন্ড ফ্লিপ ফ্লপেও ক্লকটা গেল। এই দুই পথে যদি আপনার ডিস্টেন্সের কারণে বা অন্য কোনো প্রপাগেশন ডিলের কারণে এই দুইটা তারের মধ্যে যদি আপনার কোনো একটা স্কিউ তৈরি হয় টাইমের, মানে হচ্ছে দুটো তারের মধ্যে ধরেন আরসির ভ্যালু সমান না, আপনার এই তারের যে আরসির ভ্যালু R1C1 আর এই তারের যে R2C2 ভ্যালু, বিকজ আমরা জানি ডিলে হচ্ছে R1C1 এর উপর নির্ভর করে বা R2C2 এর উপর নির্ভর করে, এই দুই পথের যদি রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স কোনো কারণে সমান না হয়, তাহলে ইভেন্চুয়ালি কিন্তু এই দুইটা পথের ডিলে সমান হবে না। তার মানে আপনার এই এই ক্লক পয়েন্ট থেকে ফ্লিপ ফ্লপ 1 এর যে নিজস্ব ক্লক পয়েন্ট আছে ধরেন C1, আর ফ্লিপ ফ্লপ 2 এর যে ক্লক পয়েন্ট আছে C2, এখানে কিন্তু সমান পরিমাণ সময়ে ক্লক পৌঁছাবে না। ধরেন ক্লক থেকে C1 এ পৌঁছাতে যেই সময় লাগে, ক্লক থেকে C2 তে পৌঁছাতে তার চাইতে টি স্কিউ পরিমাণ বেশি সময় লাগে, বিকজ এটা দূরে আছে। তার মানে ওখানে বেশি সময় লাগে যেতে। অর্থাৎ যখন আপনার এখানে টি সিএল কে প্রথম ক্লক সাইকেলটা পৌঁছাবে, তখন এখানে টি সিএল কে 1 পৌঁছাবে না, সেটা পৌঁছাবে টি স্কিউ পরিমাণ সময় পরে। বুঝতে পারলেন? তাহলে এইগুলোকে এখন আমরা যদি একটা টাইম সাইকেলে আঁকি, আপনাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমরা দেখবো ফ্লিপ ফ্লপ 1 ফ্লিপ ফ্লপ 2 তে কখন কোনটা পৌঁছায়। ধরেন আমরা, এটা আমাদের টাইমের এক্সিস, এটাকে বলছি টাইম এক্সিস, সময়ের সাথে। আচ্ছা, ধরেন ঘড়িতে যখন প্রথম ক্লক সাইকেল, বিকজ আমাদের ক্লক গুলো কেমন হয় এরকম ভাবে যাচ্ছে, এই প্রথম পয়েন্টটাকে বলছি টি সিএল কে 1, আর যখন পরের ক্লকটা আসবে সেটা হচ্ছে টি সিএল কে 2। আমাদের এই সার্কিটটা কিভাবে কাজ করবে, একটা ক্লকে ডাটা এখানে ঢুকবে, ডাটা এখান থেকে বের হবে, পরের ক্লকে আমরা চাই এই ডাটাটা গিয়ে লজিক দিয়ে ঘুরে এখানে আসুক, এবং সেকেন্ড ক্লকে সে এখান দিয়ে বের হোক। ফার্স্ট ক্লকে আমরা চাই ডাটাটা এখান দিয়ে ঢুকুক, তারপর আউটে এসে লজিক অপারেট করে এখানে গিয়ে থাকুক, আর সেকেন্ড ক্লকে ডাটাটা এখান দিয়ে বের হয়ে যাক। তার মানে প্রথম ক্লক দিয়ে ডাটা এখানে ঢুকবে, আর সেকেন্ড ক্লক দিয়ে ডাটা এখান থেকে বের হবে। এটা আমাদের উদ্দেশ্য। সকল সার্কিট, এরকম পাইপলাইন সার্কিটের উদ্দেশ্যই হচ্ছে এটা। প্রথম আপনি ফার্স্ট ফ্লিপ ফ্লপ দিয়ে ফার্স্ট সাইকেলে ঢুকবে, সেকেন্ড ফ্লিপ ফ্লপ দিয়ে সেকেন্ড সাইকেলে বের হয়ে যাবে ডাটাটা। তাহলে টি ক্লক 1 যখন ছিল, এই টি ক্লক 1 যখন ছিল, তখন এই পয়েন্টে টি ক্লক 1টা এসছে, এখন আপনার ডাটাটা এখান দিয়ে ঢুকবে, রাইট? তো ডাটা যখন আমরা কি বলেছিলাম, ক্লক যখন আসে আর এখান দিয়ে যখন ডাটাটা বের হয়, এর মাঝখানের সময়টাকে বলা হয় ক্লক টু কিউ। তার মানে টি ক্লক সময়ের চাইতে আরেকটু বেশি সময় যদি নেই, মানে আমাদের এই টাইমটা যদি ক্লক টু কিউ হয়, তাহলে এই পয়েন্টটাতে আমাদের টাইমের ভ্যালু কত, টি ক্লক 1 প্লাস টি ক্লক টু কিউ, এটা ওই পয়েন্টে টাইমের ভ্যালু। আচ্ছা, তারপর ডাটাটা এখন এখানে আছে, সে লজিক অপারেশন করে যখন এই পয়েন্টে আসবে, লজিকের আউটপুটে আসবে, তখন সে টি লজিক পরিমাণ সময় নেবে। তার মানে হচ্ছে এই সময় থেকে আরো সে টি লজিক পরিমাণ সময় নিয়ে এখানে আসলো। তার মানে এটা টি ক্লক 1 প্লাস টি ক্লক টু কিউ প্লাস কি পরিমাণ সময় নিয়েছে, আরো লজিক পরিমাণ সময় নিয়েছে। আপনার ডাটা এখন এখানে আছে। আচ্ছা, আমরা চাই সেকেন্ড ক্লকটা যখন আসবে, সেকেন্ড ক্লকটা কখন আসবে,
অনেক পরে গিয়ে আসবে, এখানে সেকেন্ড ক্লকটা আসবে। আমরা চাই সেকেন্ড ক্লকটা যখন আসবে, মানে সেকেন্ড এই পজিটিভ এজটা যখন আসবে, তখন যাতে করে ফ্লিপ ফ্লপ থেকে, এই ফ্লিপ ফ্লপ 2 থেকে ডাটাটা বের হয়, এটা আমরা চাই, তাই তো? কিন্তু আমরা বলেছি যে এই ফ্লিপ ফ্লপটা কিন্তু এই ক্লকটা এই সময় পাবে না, তার মাঝখানে কিছু স্কিউ আছে। তার মানে ক্লকটা যখন আসছে সে কিন্তু তখন ক্লকটা পায়নি, সে পাবে কখন? সে পাবে স্কিউ পরিমাণ সময় পরে। তার মানে এইটা যদি হয় স্কিউ পরিমাণ সময়, তাহলে সে এই পয়েন্টে গিয়ে ক্লকটা পাবে, সেই পয়েন্টটার নাম কি? CLK2 প্লাস টি স্কিউ, মানে সে স্কিউ পরিমাণ সময় পরে গিয়ে ক্লকটাকে পাবে। আচ্ছা, তাহলে এই পয়েন্টে গিয়ে হচ্ছে আপনার ফ্লিপ ফ্লপ 2 আসলে ক্লক পাচ্ছে, এই পয়েন্টে আপনার ফ্লিপ ফ্লপ 2 ক্লকটাকে পাবে। আর আমরা বলেছিলাম কি সেটআপ টাইমের সংজ্ঞা কি? সেটআপ টাইমের সংজ্ঞা হচ্ছে ফ্লিপ ফ্লপ যখন ডাটা পাবে, ফ্লিপ ফ্লপে যখন ক্লক আসে তার চেয়ে কতক্ষণ আগে আমার ডাটাকে স্টেবল করতে হয়, সেটাকে আমরা বলেছিলাম সেটআপ টাইম। তার মানে ফ্লিপ ফ্লপ এখানে ক্লক পাচ্ছে, তার থেকে ধরেন এই পরিমাণ সময় আগে, এই পরিমাণ সময়, দ্যাট মিনস এই পরিমাণ সময় আগে আপনার ডাটাকে রেডি রাখতে হবে। তাহলে এটাকে বলছি সেটআপ, এই টাইমটুকু হচ্ছে সেটআপ। তার মানে এই পরিমাণ সময় আগে আপনার ডাটাকে রেডি রাখতে হবে, মানে এই পয়েন্টটা তাহলে কত আসবে? এই আগের পয়েন্টটা ছিল টি CLK2 প্লাস টি স্কিউ এবং টি সেটআপ পরিমাণ সময় আগে, মানে হচ্ছে মাইনাস টি সেটআপ। তার অর্থ এই পয়েন্টটা আপনার টি ক্লক টু টি স্কিউ মাইনাস টি সেটআপ, অর্থাৎ এই পয়েন্টের আগে আপনার ডাটা রেডি থাকতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা পার হয়ে সে এই সময়ে আসে, তার অর্থ এই পয়েন্টটাকে আপনার অবশ্যই এই পয়েন্টের আগে থাকতে হবে। যদি কোনো কারণে আপনার এই বাম দিকে ধরেন, এখন যেটাকে আমি লাল দিয়ে দাগ দিচ্ছি, এই লালের এই পয়েন্টটা যদি কোনো কারণে আপনার আগের এই গ্রিনের ডানে চলে যায়, যদি আপনার লালটা কোনো কারণে গ্রিনের ডানে চলে আসে, তাহলে কিন্তু আপনার ডাটা যখন রেডি হওয়া উচিত ছিল তার চেয়ে পরে ডাটা রেডি হবে, সার্কিট কিন্তু কাজ করবে না। আপনাকে অবশ্যই এই রেড ডটটাকে গ্রিনের আগে থাকতে হবে, মানে হচ্ছে ডাটাকে আগে রেডি থাকতে হবে, গ্রিনকে পরে থাকতে হবে। তার মানে হচ্ছে আপনার এই ভ্যালুটাকে অবশ্যই গ্রিনের চেয়ে ছোট হতে হবে টাইমে, অবশ্যই টাইমে আপনাদেরকে ছোট হতে হবে। তার মানে ওই লালের ভ্যালুটা কত? টি CLK1 প্লাস টি ক্লক টু কিউ প্লাস টি লজিক, এই ভ্যালুটাকে আপনার অবশ্যই ছোট অথবা ইকুয়াল হতে হবে, হবে কার? গ্রিনের। গ্রিনটা হচ্ছে টি ক্লক টু CLK2 প্লাস টি স্কিউ মাইনাস টি সেটআপ। এটা চাইতে অবশ্যই আগের ভ্যালুটাকে ছোট বা সমান হতে হবে যদি আপনি প্রপারলি অপারেট করতে চান। যদি প্রপারলি অপারেট করতে চান তাহলে অবশ্যই এটাকে ওটা চাইতে ছোট হতে হবে। এখন আপনারা যদি এটাকে সিম্পলিফাই করেন, যদি আমরা সিম্পলিফাই করে লিখি, ধরেন আমরা স্ক্রিনের ডান দিকে উপরে এটাকে সিম্পলিফাই করে লিখি, তাহলে আমাদের কেমন আসবে? আমরা পাবো হচ্ছে, ধরেন টি সেটআপটাকে আমরা একেবারে বায়ে নিয়ে যাই, টি সেটআপ, আর বাকি সবাইকে ডানে নিয়ে আসি। ডানে কি কি থাকবে? CLK2 মাইনাস টি CLK1 প্লাস টি স্কিউ মাইনাস টি ক্লক টু কিউ মাইনাস টি লজিক, এরকম আসবে। আচ্ছা, তার অর্থ আপনার টি সেটআপ লেস দেন অর ইকুয়াল আপনার টি ক্লক টু কিউ, টি CLK2 মাইনাস CLK1, বলেন তো এটা কি? টি CLK2 হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা মাইনাস CLK1, তাহলে এই অংশটুকুকে কি বলে? টাইম বুঝতে পিরিয়ড। পারছি। টাইম পিরিয়ড টি বলে না? দুইটা পজিটিভ এজের মাঝখানে দূরত্বকে কি বলে? টাইম টাইম পিরিয়ড। পিরিয়ড। তার মানে এটা হচ্ছে টাইম পিরিয়ড প্লাস বাকি যেমন ছিল টি স্কিউ মাইনাস টি ক্লক টু কিউ মাইনাস টি লজিক। তাহলে এই যে আপনারা এক্সপ্রেশনটা পেলেন, আপনার সেটআপ টাইমটা হতে হবে কি? এই ডান দিকে সবকিছুর যোগফলের চেয়ে ছোট বা সমান। এর জন্যই এই এক্সপ্রেশনকে বলা হয় সেটআপ টাইম কনস্ট্যান্ট। এটাকে বলা হয়, এটাকে বলা হয় সেটআপ টাইম কনস্ট্যান্ট, এটাকে বলা হয় সেটআপ টাইম
কনস্ট্রেন্ট, কারণ সেটআপ টাইমকে অবশ্যই আপনার ডান দিকের এই টি প্লাস টি স্কিউ মাইনাস টি ক্লক টু কিউ মাইনাস টি লজিক এর চাইতে সমান বা ছোট হতে হবে। এটাকে বলা হয় সেটআপ টাইম কনস্ট্রেন্ট। এটাকে বলা হয় সেটআপ টাইম কনস্ট্রেন্ট। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এটা বোঝেননি এমন কি কেউ আছেন? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন আচ্ছা, এটা থাকুক, আমরা আরেকটা স্লাইডে যাই। ক্লাস আচ্ছা, শুরু হয়ে গেছে স্যার একটা। কিন্তু আরেকটা ক্লাস 9:15 হওয়ার কথা না? ও হ্যাঁ স্যার, 9টা 5 ভাবছি। সরি স্যার। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে টাইম এক্সিস, ঠিক আছে? এখন ওই আগের মতন প্রথমটা থেকে লজিকে বের হয়ে পরেরটাতে যাবে। এটাকে বলছি ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2। এখানে যে ক্লকটা আসছিল, ক্লকের পথে স্কিউ থাকবে, স্কিউ পেরিয়ে পরেরটা ক্লক পে। এটা পাচ্ছিল টি সিএলকে 1। এটা হচ্ছে প্রথম সাইকেলে পাবে সিএলকে 1 প্লাস টি স্কিউ, পরের সাইকেলে তার সময় হবে টি সিএলকে 2 প্লাস টি স্কিউ। কারণ সে সবসময় প্রতিটা ক্লক থেকে টি স্কিউ পরিমাণ সময় বেশি লাগে তার ক্লকটা পেতে, টি স্কিউ পরিমাণ সময় বেশি লাগে ক্লকটা পেতে। এটা হচ্ছে প্রথম সাইকেল, ফার্স্ট সাইকেল। এটা হচ্ছে সেকেন্ড সাইকেলে তার যখন সে ক্লকটা পাবে সেটা। আর এটা হচ্ছে তার জন্য ফার্স্ট সাইকেল, আর তার জন্য সেকেন্ড সাইকেল হচ্ছে সিএলকে 2। মাঝখানে টি স্কিউ পরিমাণ আছে, আর উপরে লজিকের জন্য যে ডিলেটা হয়েছিল সেটাকে বলছিলাম টি লজিক। আমরা সার্কিট যেটা যেমন এঁকেছিলাম এখন ঠিক এক্স্যাক্টলি একই জিনিস আঁকলাম, ঠিক আছে? এখন আমরা দেখবো হোল টাইমে কনস্ট্রেন্টটা কেমন হয়। ধরেন ফ্লিপ ফ্লপ 1 আর ফ্লিপ ফ্লপ 2 এর জন্য আমরা সাইকেল আঁকি। উপরেরটা হচ্ছে 1 এর জন্য, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 1 এর জন্য, আর নিচেরটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 2 এর জন্য, ঠিক আছে? আচ্ছা, ধরেন উভয়ের মধ্যে যখন আমরা ক্লকটা পাবো, প্রথম ক্লকটা, তখন উপরেরটার জন্য এসছে সিএলকে 1 এ, আর নিচেরটার জন্য তো আর সিএলকে 1 এ আসবে না ক্লকটা, সেটা যাবে হচ্ছে কিউ পরিমাণ পরে। সো নিচেরটা পেয়েছে হচ্ছে এই পয়েন্টে ক্লক সিএলকে 1 প্লাস টি কিউ পরিমাণ পরে। এই পয়েন্টে নিচেরটা ক্লক পেয়েছে, উপরেরটা পেয়েছে এই পয়েন্টে, আর নিচেরটা পেয়েছে এই পয়েন্টে কিউ পরিমাণ পরে। এখন উপরেরটা যখন এইটা পেলো, তার এখানে ক্লক পাওয়ার পরে এখানে ডাটা আসতে কতক্ষণ সময় লাগে? এটাকে লাগে হচ্ছে ক্লক টু কিউ। তার মানে ধরেন বললাম যে এই পয়েন্টটা হচ্ছে টি ক্লক টু কিউ পরিমাণ ডানে, মানে হচ্ছে টি সিএলকে 1 প্লাস টি ক্লক টু কিউ হচ্ছে এই পয়েন্টটা, এই ডিস্টেন্সটুকু হচ্ছে টি ক্লক টু কিউ। আচ্ছা, এই পয়েন্টে আসলো, তারপর সে কিছু লজিক অপারেশন করেছে, কিছু লজিক অপারেশন সে করেছে। এই লজিক অপারেশনের জন্য তার আরো কিছু সময় লাগবে। ধরেন এই সময় পার করে সে এই পয়েন্টে কত আসলো, ওই টি ক্লক 1 প্লাস টি ক্লক টু কিউ প্লাস টি লজিক। এটা আপনার লজিক অপারেশনের পরের সময়, বিকজ এই সময়টুকুতে লেগেছে হচ্ছে লজিক অপারেশন। অর্থাৎ এই সময় পরে প্রথম ক্লকেই ডাটাটা রেডি হয় এখানে আসছে। এখন ওই প্রথম ক্লকেই তো এই ফ্লিপ ফ্লপ কোনো ডাটা প্রসেস করছিল, প্রথম ক্লকে কিন্তু এই ফ্লিপ ফ্লপটা ডাটা প্রসেস করছিল। তাহলে ওই ডাটাটার অবস্থাটা কেমন ছিল সেটা আমরা একটু দেখবো। তো প্রথম ক্লকের জন্যই আমাদের এই ক্লক টু স্কিউ এর পরে, ধরেন আমরা বলেছিলাম যে এখানে যখন ক্লকটা আসবে, ক্লকটা আসার পর একটা নির্দিষ্ট সময় পরিমাণ এই ডাটাকে কিন্তু আপনার বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় পরিমাণ আপনার এই ডাটাকে স্টেবল রাখতে হবে। ওই সময়টা হচ্ছে হোল্ড টাইম। তার মানে হচ্ছে আপনার এই ক্লক আসার পরে যদি এই পরিমাণ সময় হয় আপনার হোল্ড টাইম, টি হোল্ড হয়, তাহলে এই পয়েন্টটা হতে হবে টি সিএলকে 1 প্লাস টি কিউ প্লাস টি হোল্ড। এবং বললাম যে এই সময় পরিমাণ মানে এই সময় পর্যন্ত ডাটা হোল্ড হতে হবে, মানে ডাটা চেঞ্জ হতে পারবে না। আপনার ইনপুট ডাটা কিন্তু এখানে গিয়ে চেঞ্জ হয়ে যায়, তার মানে এই চেঞ্জটা হতে হবে অবশ্যই আপনার এই হোল্ড টাইমের পরে। এই চেঞ্জটা কিন্তু হোল্ড টাইমের আগে হতে পারবে না। একই ক্লকে আপনার এই চেঞ্জটা হতে হবে
হোল্ড টাইমের পরে। তার মানে আপনার হোল্ড হয়েছে এই পর্যন্ত, এই হোল্ডের পরে গিয়ে আপনার এটা হতে হবে। এটা কিন্তু এর আগে আসতে পারবে না, এটা কিন্তু আগে আসতে পারবে না, এটাকে অবশ্যই পরে থাকতে হবে। তার মানে এই টাইমের থেকে উপরের এই টাইমটাকে অবশ্যই বড় হতে হবে, অর্থাৎ টি সিএলকে 1 প্লাস টি স্কিউ প্লাস টি হোল্ড, এর চাইতে অবশ্যই উপরের এই টাইমটাকে বড় হতে হবে বা সমান। সো সিএলকে 1 প্লাস টি ক্লক টু কিউ প্লাস টি লজিক, এটাকে অবশ্যই বড় হতে হবে। তার মানে কি হচ্ছে, উভয় দিক থেকে ক্লক ওয়ান কাটাকাটি করলে আপনার টি হোল্ডটা কত দাঁড়াবে, লেস দ্যান অর ইকুয়াল এদিকে ক্লক টু কিউ প্লাস টি লজিক মাইনাস টি স্কিউ। সো এইটা হচ্ছে আপনার হোল্ড টাইম কনস্ট্রেন্ট। হোল্ড টাইমটাকে অবশ্যই ক্লক টু কিউ, টি লজিক আর টি স্কিউ এদের সমষ্টিগত ভ্যালুর চাইতে ছোট বা সমান হতে হবে, এটা হচ্ছে হোল্ড টাইম কনস্ট্রেন্ট। বুঝতে পারলেন? তাহলে সেটআপ টাইম কনস্ট্যান্টের ইকুয়েশন আর হোল্ড টাইম কনস্ট্যান্টের ইকুয়েশনের প্রুফ কিন্তু দেখালাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ এটা মুখস্থ করার কিছু নাই। এভাবে আপনারা একটা ফিগার আঁকবেন, একে এরকম টাইম স্কেলে আমাকে দেখাবেন যে কিভাবে কোনটা বড় হয় কোনটা ছোট হয়, জাস্ট এভাবে একটা এক্সাম্পল দিয়ে দেখাবেন। সবাই কি বুঝতে পারছেন এটা? যদি বুঝতে পেরে থাকেন তো বলেন বলেন। স্যার ফ্লিপ ফ্লপ 1 এর ক্ষেত্রে স্যার টি ক্লক 1 প্লাস টি সিকিউ প্লাস টি লজিক, হ্যাঁ, এই টাইম পরই তো স্যার ডাটাটা প্রসেস হইলো আর কি, মানে লজিক ইউনিট পরে থেকে আর এই কি। হ্যাঁ, এই ডাটা কিন্তু আপনার এই নতুন ডাটা, আর ওই জি স্যার। একই ক্লকে কিন্তু ফ্লিপ ফ্লপ টু, এই বর্তমান ক্লকে কিন্তু ফ্লিপ ফ্লপ টু নতুন ডাটা নিবে না, সে কিন্তু আগের যে ডাটা ছিল সেটাকে প্রসেস করবে। নতুন ডাটা তো সে নিবে পরের সাইকেলের জন্য। সে তো এখন দেখেন আমরা কিন্তু একই সাইকেলে কথা বলছি, আপনারা এই এই হোল্ডের সাথে সেটআপের সাইডটাকে কম্পেয়ার করে দেখেন, সেটআপের ওখানে কিন্তু আমি ক্লক টু মিন করেছি, এখানে কিন্তু দুইটাই হচ্ছে ক্লক ওয়ান, বিকজ এই ক্লক ওয়ানে কিন্তু ফ্লিপ ফ্লপটা ফ্লিপ ফ্লপ টুটা কিন্তু আগেই ডাটা প্রসেস করেছে, নতুন ডাটা না। অর্থাৎ সেটাকে তো স্যার আগে, জি জি বলেন। এই তো টি ক্লক 1 প্লাস টি স্কিউ প্লাস হোল্ড মানে টি হোল্ড, হ্যাঁ, এই টাইমে হইতেছে ফ্লিপ ফ্লপ 2 হইতেছে তার আগে প্রিভিয়াস ডাটাকে প্রসেস করতেছে, তাই তো স্যার? এক্স্যাক্টলি, হ্যাঁ, জি নতুনটা স্যার, না কিন্তু, তাহলে তাহলে স্যার ঠিক নতুনটা আছে। হলে কিন্তু পেছনে থাকতে হতো, এটা কিন্তু পুরনো ডাটা, পুরনো ডাটা বলেই এটাকে আমার পেছনে থাকতে হবে, বিকজ আগের স্লাইডে দেখেছিলাম ওটা ছিল নতুন ডাটা, তাই বলেছিলাম যে আমার সেট এই পয়েন্টটাকে হতে হবে এই পুরনো ডাটা, সেজন্য এটাকে রাখতে হবে পেছনে। যদি আপনার হয় ওল্ড ডাটা তাহলে থাকবে পেছনে, যদি হয় নিউ ডেটা তাহলে হবে সামনে। এই পয়েন্টের সাপেক্ষে এইদিকে হলে হতে হবে ওল্ড ডেটা আর এদিকে হলে হবে নিউ ডেটা। বুঝতে পেরেছেন? জি স্যার। জি, কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, তা না হলে আজকে এই পর্যন্তই। যাওয়ার সময় অবশ্যই চ্যাটে আপনার আইডি লিখে যাবেন, ঠিক আছে? যাওয়ার সময় অবশ্যই আইডি লিখে যাবেন। স্যার জি জি বলেন। স্যার টি ক্লক 1 প্লাস টি সিকিউ প্লাস টি লজিক, এই টাইমটা টি ক্লক 1 প্লাস টি স্কিউ প্লাস টি হোল্ড, এই টাইমের মধ্যবর্তী যে মানে টাইমটা, এটাকে কি স্যার আমরা ডিলে টাইম বলতেছি?
না না না, এটা আপনি তো এটা একটা মার্জিন, এটা যে আপনার মাঝখানে গ্যাপ থাকতে হবে তা কিন্তু না। এই দুটো যদি সমানও হয় তাও কিন্তু কাজ করবে। জি কিন্তু স্যার, যদি সেফ থাকে। হচ্ছে, সেফ হচ্ছে আপনারা একটুখানি আগে রাখবেন। খুব বেশি আগে রাখলে কিন্তু আবার লাভ নাই, সেটা কিন্তু লস। জি স্যার, ঠিক আছে। মানে এটার আমরা পার্টিকুলার কোনো নেম নাই আর কি, মানে না আমরা না না, এটা কোনো নাম নাই, না না না। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।